আজ 5 জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এ বছরও পরিবেশ অধিদপ্তর আয়োজন করেছে 11তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা 2024। এ উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের প্রথম সারির 13টি সরকারি বিশ্ববিদ্যালয়, 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি সরকারি মেডিকেল কলেজ সহ মোট 16টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আজ বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তনে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি 11তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ইউএনইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট রেজিলিয়েন্স, যার অর্থ করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুমরতা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এর সাথে সঙ্গতি রেখে বিতর্কের বিষয় হল ভূমির অপরিকল্পিত ব্যবহারই ভূমি অবক্ষয়ের মূল কারণ। এ বিষয়কে কেন্দ্র করে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের সাথে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবে তারা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ জানাচ্ছি উভয় দলকেই। প্রথমেই আসছেন পক্ষ দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এবারে পরিচিত হয়ে নেব পক্ষ দলের বিতার্কিকদের সাথে। পক্ষ দলের প্রথম বক্তা ইসমাম তাসনিম, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ, 4র্থ বর্ষ। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ নাগিব মাহফুজ, বস্তু ও ধাতব কৌশল বিভাগ, 4র্থ বর্ষ। আমি পক্ষ দলের দলনেতা এস এম মোমেন তাজার মমিত, পড়াশোনা করছি বুয়েটে, 4র্থ বর্ষে, বস্তু ও ধাতব কৌশল বিভাগে। দর্শক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। দর্শক, পরিচিত হয়ে নেব বিপক্ষ দলের বিতার্কিকদের সাথে। আমি নিলয় সাহা, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 3য় বর্ষে। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মামুনুজ্জামান স্নিগ্ধ, পড়াশোনা করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষে। আসসালামু আলাইকুম। আমি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সিফাত হোসেন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে মাস্টার্স। প্রতিযোগিতায় সম্মানিত বিচারকবৃন্দ একজন বিতার্কিককে যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হলো উপস্থাপনা ও পরিবেশনা 10, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15, যুক্তি খণ্ডন 20। বিতার্কিকদের অবগতির জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে প্রত্যেক বিতার্কিককে সর্বমোট 5 মিনিট করে সময় প্রদান করা হবে। 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। যুক্তিখণ্ডন পর্বে দলনেতা 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। দর্শকবৃন্দ, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের সম্মানিত বিচারকবৃন্দকে। প্রথমেই আসছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর এস এম শামীমে রেজাকে, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। সবশেষে সভাপতির আসন অলংকৃত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ডক্টর আব্দুল হামিদকে, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। বিতর্ক প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব পরিচালনা করার জন্য আমি সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই মিলনায়তন অথবা টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত 11তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা এর চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের মতো এবছরও 5ই জুন সমগ্র বাংলাদেশে উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয়ে শুনেছেন ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স, যার ভাবানুবাদ করা হয়েছে এভাবে: করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে আমাদের খরা সহিষ্ণুতা। এবং এর স্লোগানটি নির্ধারিত হয়েছে #জেনারেশন রেস্টোরেশন। সুধীমণ্ডলী, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের বিতর্কের মূল বিষয়বস্তু হচ্ছে ভূমির অপরিকল্পিত ব্যবহারই ভূমি অবক্ষয়ের মূল কারণ, যেটি আমাদের এই প্রতিপাদ্য বিষয়ের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট
এবং বিপক্ষে যুক্তি অবতারণা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। আমরা এবার মূল প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা ইসমাম তাসনিম তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমরা এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে এই বিতর্ক করছি যখন বাংলাদেশ মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2020 সালেই বাংলাদেশের 11.07 মিলিয়ন হেক্টর অর্থাৎ 76% জমি ইতোমধ্যেই অবক্ষয়ের শিকার হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে যেই বিষয়ে এই বিতর্ক করতে যাচ্ছি সেটা হচ্ছে ভূমির অপরিকল্পিত ব্যবহারই ভূমি অবক্ষয়ের মূল কারণ। একটি সুন্দর ও প্রাঞ্জল বিতর্কের জন্য বিতর্ক সংশ্লিষ্ট বিষয়সমূহের সংজ্ঞায়নে চলে যাচ্ছি। আজকের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দযুগল হচ্ছে অপরিকল্পিত ব্যবহার। মাননীয় সভাপতি, অপরিকল্পিত ব্যবহার বলতে আমরা কি বুঝে থাকি? প্রথমত, অপরিকল্পিত ব্যবহার বলতে আমরা বুঝে থাকি যখন কোনো ক্ষেত্রে পরিকল্পনা থাকে না বা দীর্ঘমেয়াদী বা টেকসই বা যথোপযুক্ত পরিকল্পনা থাকে না। দ্বিতীয়ত, অপরিকল্পিত ব্যবহার অর্থাৎ খাতায় কলমে কিংবা তাত্ত্বিকভাবে যদি বা কোনো পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনার যথেষ্ট প্রয়োগ হচ্ছে না বা বাস্তবায়ন হচ্ছে না বা সেই পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে পারছে না। এই সকল বিষয়গুলো মিলেই আজকে আমরা অপরিকল্পিত ব্যবহার বুঝে থাকি। এক্ষেত্রে কি হতে পারে? পরিকল্পিত ব্যবহার একটি দীর্ঘমেয়াদী বিষয় মাননীয় বিচারপতি। আজকে আমরা যখন দেখতে পাচ্ছি যে যদি কোনো নীতিমালা থাকলেও সেই নীতিমালার জনসম্পৃক্ততা থাকছে না বা সেই নীতিমালা মানুষের কাছে পৌঁছাতে পারছে না কিংবা সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর তদারকি করা হচ্ছে না, সকল ক্ষেত্রে আমরা যা দেখতে পারি তা শেষমেশ অপরিকল্পিত ব্যবহার। দ্বিতীয়ত, চলে আসে আমরা আজকে ভূমি অবক্ষয় বলতে কি বুঝে থাকি। ভূমি অবক্ষয় বর্তমান বাংলাদেশের এবং বিশ্বজুড়েই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। ভূমি অবক্ষয় বলতে যে কোনো কারণে ভূমির আবাদ ক্ষমতা কমে যাওয়া বা ভূমির জৈব রাসায়নিক গুণাবলী কমে যাওয়া বা বিভিন্ন কারণে ভূমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়া কিংবা ভূমির মরুকরণ, এ সকল বিষয়ে ভূমি অবক্ষয়কে নির্দেশ করে। আজকের বিতর্কে তাহলে আমরা কি আশা করতে চাচ্ছি? আজকের বিতর্কে পক্ষদল হিসেবে আমরা যদি দেখিয়ে দিয়ে যেতে পারি যে ভূমির এ সকল অবক্ষয়ের মূল এবং প্রধানতম কারণ কেবলমাত্র ভূমির অপরিকল্পিত ব্যবহার, তাহলে আমরা আজকের বিতর্কে জয়ী হতে পারি। তেমনিভাবে আজকের বিতর্কের একটি অন্যতম উদ্দেশ্য যেহেতু কারণ অনুসন্ধান, সম্মানিত বিপক্ষ দলকেও সেইভাবে একই ক্ষেত্রে দেখিয়ে দিয়ে যেতে হবে যে যদি ভূমির অপরিকল্পিত ব্যবহারই মূল কারণ না হয়ে থাকে তাহলে অন্য কোন কারণটি মূল কারণ হিসাবে ভূমি অবক্ষয় ঘটিয়ে চলছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের বিতর্কে আমরা কি দেখিয়ে যাব? আজকের বিতর্কে দাঁড়িয়ে প্রথমত আমরা আপনাকে দেখিয়ে দিয়ে যাব যুগ যুগ ধরে বা শতাব্দী ধরে ভূমির অপরিকল্পিত ব্যবহারের কারণে কিভাবে ভূমির অবক্ষয় ঘটে চলেছে এবং একই সঙ্গে আমরা দেখিয়ে দিয়ে যাব আশার আলো কিভাবে ভবিষ্যতে কিংবা বর্তমানেও যে সকল ক্ষেত্রে আমরা পরিকল্পিত ব্যবহার দেখতে পাচ্ছি সে সকল ক্ষেত্রে কিভাবে কার্যকরভাবে ভূমির অবক্ষয় রোধ বা হ্রাস করা গিয়েছে কিংবা ভূমির অবক্ষয় হয়নি। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রথমতই চলে আসি আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত কৃষি ব্যবস্থার ক্ষেত্রে। যুগ যুগ ধরে এমনকি ব্রিটিশ আমল থেকে আমরা দেখে আসছি বাংলাদেশের ভূমিতে নীল চাষ হচ্ছে, যা বর্তমানে কিছু ক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি অপরিকল্পিতভাবে তামাক চাষও হচ্ছে। এই সকল উপাদান যখন আমরা ক্রমাগত উৎপাদন করে যাচ্ছি তখন আমরা দেখতে পারি মাননীয় সভাপতি যে ভূমির আবাদ ক্ষমতা হ্রাস পাচ্ছে। ঠিক একই কারণে যত্রতত্র যেমন ইচ্ছা তেমনভাবে সার ব্যবহারের কারণে কিংবা কীটনাশক ব্যবহারের কারণে আমরা দেখতে পাই যেহেতু যেই বাংলার সুজলা সুফলা বাংলার একসময় কোনো পুষ্টি উপাদানের ঘাটতি ছিল না মাটিতে, সেই বাংলাদেশের মাটিতে এখন 6.6 মিলিয়ন হেক্টর জমিতে ফসফরাসের ঘাটতি, 5.3 মিলিয়ন হেক্টর জমিতে একইভাবে আমরা দেখতে পাই সালফারের ঘাটতি। এই সকল ঘাটতি যখন থাকে তখন আমরা দেখতে পাই এই সকল কেবলমাত্র হয়েছে ভূমির অপরিকল্পিত ব্যবহার কারণে। ঠিক একইভাবে আমরা যখন দেখতে পারি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আজকে 32,500 একর জমিতে অপরিকল্পিতভাবে জুম চাষ বা অপরিকল্পিতভাবে জমি কেটে ফেলার জন্য প্রতি বছর ভূমির উপর থেকে 1.5 মিলিয়ন টন পরিমাণে মাটি সরে যাচ্ছে। এই ধরনের কারণগুলো কেবলমাত্র আমরা দেখতে পারি কৃষি ক্ষেত্রে ভূমির অপরিকল্পিত ব্যবহার কারণে। পরবর্তীতে চলে যাচ্ছি এই সকল কারণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ভূমির উর্বরতা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে এবং একইভাবে আমরা একই শস্য বছরের পর বছর ধরে উৎপাদন করে আসছি, সেই কারণেও ভূমির উর্বরতা হ্রাস পেয়ে যাচ্ছে। একইভাবে আমরা দ্বিতীয়ত যা দেখতে পাই বাংলাদেশের শিল্পক্ষেত্রে বা শিল্পায়নে আমরা দেখতে পাই লবণাক্ততা আমাদের দেশের একটি অন্যতম বড় সমস্যা। কিন্তু এই লবণাক্ততার কারণ কি? কেবলই কি তা প্রাকৃতিক? লবণাক্ততার মূল কারণ আমরা দেখতে পাই চিংড়ি চাষ বা অপরিকল্পিতভাবে লবণের চাষ। এই কারণে আমরা দেখতে পাই বাগেরহাট জেলায় 303 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শস্যক্ষেত অনাবাদি হয়ে পড়েছে। এর কারণে এভাবে আমরা দেখতে পাই বাংলাদেশের সবই উপকূলীয় এলাকা হলেও বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় তুলনামূলক লবণাক্ততার পরিমাণ বেশি এবং নোয়াখালী এবং ভোলা জেলায় তুলনামূলক লবণাক্ততার পরিমাণ কম। এর একমাত্র কারণ অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ ও চিংড়ির ক্ষেত। সবশেষে চলে আসি শিল্পক্ষেত্র।
লক্ষ্য করুন মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। পরিকল্পনার মধ্যে এটিও থাকে আপনি কোন ভূমিকে কিভাবে ব্যবহার করবেন, কোন ভূমিকে কিভাবে বাস্তবায়ন করবেন এবং কিভাবে ব্যবস্থাপনা করবেন। ঠিক এই কারণে আমরা যখন দেখতে পাই আবাদি জমির ঠিক পাশেই শিল্প কলকারখানা গড়ে উঠছে, ঠিক এই কারণে আমরা যখন দেখতে পাই ইপিজেডের মতন ব্যবস্থা থাকার পরেও অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে উঠছে, তখন আমরা প্রতি বছর 260 কিলোমিটার পরিমাণের জমি জমা বা আবাদি জমি হারিয়ে ফেলছি। ঠিক এখানে দাঁড়িয়ে আমরা 2015 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি মাননীয় সভাপতি। ঠিক এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যখন বাংলাদেশ 2030 সালের মধ্যে ল্যান্ড ডিগ্রেডেশন নিউট্রালিটি অর্জন করতে যাচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা জাতীয় অভিযোজন পরিকল্পনার আওতায় 18টি প্রকল্প এবং 128টি কর্মসূচি নিয়েছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 33% পরিমাণে আবাদ ক্ষমতা বৃদ্ধি করা গিয়েছে কোনো পরিমাণে ভূমি অবক্ষয় ছাড়াই। তাই আমরা বিশ্বাস করি কেবলমাত্র ভূমির অপরিকল্পিত ব্যবহার রোধ করতে পারলেই আমরা সুজল ও সুফল বাংলাদেশ ও বিশ্ব আবার ফিরে পাবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের পালা। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আসছেন নীল শাহানীল। তিনি এই বিষয়ে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাতাস জল আলো আকাশকে সেদিন ভালোবাসতে পারবো যেদিন এই আকাশ, এই বাতাস, এই মাটিকে আরেকটু চিনব, যেদিন মাটির ওই সোদা গন্ধ আমার নাক, শুধু নাক না, আমার হৃদয়কে স্পর্শ করবে এবং হৃদয়কে স্পর্শ করবে সচেতনতার মধ্য দিয়ে। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল বলতে চায় ভূমির অপরিকল্পিত ব্যবহারের জন্য ভূমি ক্ষয় হচ্ছে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভূমির অপরিকল্পিত ব্যবহার ভূমি ক্ষয়কে ডেকে আনছে। আমরা অন্ধকারে আলো ফেলতে চাই মাননীয় সভাপতি, আর সেই অন্ধকারে লুকিয়ে আছে অসচেতনতা। মাননীয় সভাপতি, বিপক্ষ দল বলতে চায় সচেতনতার অভাব বা ভূমির ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাবই ভূমির অবক্ষয়ের মূল কারণ। মাননীয় সভাপতি, আজকে একদম যদি পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য থেকে আসি, পক্ষ দলের প্রথম বক্তা বলার চেষ্টা করেছেন, একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছেন, পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন সরকারের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের কথা। তিনি 76% জমি যেটি উর্বরতা হারাচ্ছে এবং অবক্ষয়ের শিকার। আমি একদম স্পষ্ট তথ্য দিতে চাই, সেটি শুধুমাত্র 76% না, 76.1%। মাননীয় সভাপতি, এখানেই পরিষ্কার হয় পুরো 100%-এর মধ্যে যে দেশের 76.1% জমি ভূমি অবক্ষয়ের শিকার, তার মানে শুধুমাত্র এই যে ভূমির অপরিকল্পিত ব্যবহারের মতো বায়বীয় একটি কারণ এত বড় শতাংশের জন্য দায়ী হতে পারে না মাননীয় সভাপতি, এবং সেই দায়টি মাননীয় সভাপতি সচেতনতার অভাব। মাননীয় সভাপতি, আপাত দৃষ্টিতে সচেতনতা শব্দকে বেশ বায়বীয় শব্দ মনে হলেও সচেতনতা কোনো বায়বীয় শব্দ না। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের কাছে আমাদের মোট 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর যদি পক্ষ দল দিতে পারে, তার মানে আজকে এই পুরো মঞ্চে প্রমাণ হবে পক্ষ দল যা বলার চেষ্টা করছে সেটি আপাত দৃষ্টিতে হয়তো সঠিক। প্রশ্নের আগে আরেকটি তথ্য নিয়ে আসি মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের প্রথম বক্তা এসে যেটি করার চেষ্টা করেছেন, তিনি শিল্প খাত এবং কৃষি খাতে যে কিভাবে ভূমির অবক্ষয় হচ্ছে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এর বাইরে একটি তথ্য একটু চমকে দিতে পারে আমাদের সবাইকে। মাননীয় সভাপতি, বাংলাদেশের মাটি দূষণে, আর্সেনিক দূষণে প্রতি 4.49 মিলিয়ন হেক্টর পরিমাণ আর্সেনিক আক্রান্ত, যেটি কিনা বাংলাদেশের মোট ভূমির 30.5%। মাননীয় সভাপতি, অর্থাৎ এখানে কিন্তু শিল্প বা কৃষির কোনো ধরনের অবদান নেই। তার মানে মাননীয় সভাপতি, আপনার একটি দেশের 30.5% শিল্প এবং কৃষি খাতের বাইরে গিয়েই ভূমির অবক্ষয় হচ্ছে। মাননীয় সভাপতি, এর মানে হচ্ছে আপনি শিল্প এবং কৃষির উপর দায় চাপানোর সুযোগটি আর থাকছে না। মাননীয় সভাপতি, প্রাকৃতিকভাবে বাংলাদেশে খরাপ্রবণ এলাকা 1.54, যেটি মূল ভগ্নাংশে আসছে 10.4%। অর্থাৎ মাননীয় সভাপতি, যে দেশের 10.4% প্রাকৃতিকভাবে খরাপ্রবণ, সেই দেশে আপনি শুধুমাত্র ভূমির অবক্ষয়ের জন্য ভূমির ব্যবস্থাপনাকে দোষ দিতে পারেন না। মাননীয় সভাপতি, আসুন আমরা আজকে কি বলার চেষ্টা করছি। মাননীয় সভাপতি, সবার আগে আজকে আমরা 4টি প্রশ্নের উত্তর পক্ষ দল থেকে শুনতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভূমির যে অপরিকল্পিত ব্যবহারটি হচ্ছে, এই অপরিকল্পিত ব্যবহারটি সূচনা হয়েছিল কোন জায়গা থেকে? মাননীয় সভাপতি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একজন সাধারণ খেটে খাওয়া সরল কৃষক যিনি পরিবেশ সম্পর্কে খুব একটা জানেন না, তিনি জানেন আমাকে ধান ফলাতে হবে, চাল উৎপাদন করতে হবে আমার পরিবারের জন্য, দেশের জন্য, তার কি অবদান মাননীয় সভাপতি এই ভূমির অবক্ষয়ের ক্ষেত্রে? মাননীয় সভাপতি, এটি উত্তর দেবে পক্ষ দল। মাননীয় সভাপতি, তৃতীয় প্রশ্ন, এই যে বাংলাদেশি ভূমির অপরিকল্পিত ব্যবহার দিনের পর দিন বেড়ে চলেছে, যেখানে বাংলাদেশের পরিবেশ আইন রয়েছে, পরিবেশ নীতি রয়েছে, ইত্যাদি নানাবিধ অধিদপ্তর কর্তৃক অনেক বিধিবিধান রয়েছে, তারপরেও পরিবেশ ব্যবস্থার এই দুরবস্থার কারণ কি? ভূমির অপব্যবহার হয়েই চলেছে কেন? চতুর্থ প্রশ্ন মাননীয় সভাপতি, আমাদের দেশে যদি আজকে
একদম পরিকল্পিতভাবে পক্ষ দলের মতামত অনুযায়ী নৃতাত্ত্বিকভাবে উন্নয়ন করিও, তাহলে কিভাবে ভূমির অবক্ষয় রোধ করে 17 কোটি মানুষের মৌলিক খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা পক্ষ দল দিবে? এই 4টি প্রশ্নের উত্তর আজকে তাদেরকে দিতে হবে। মাননীয় সভাপতি, আজকে আমরা কি বলার চেষ্টা করছি সেটি পরিষ্কার করি। মাননীয় সভাপতি, আজকে আমরা 3টি ক্ষেত্র এবং একটি সমাধান দেখানোর চেষ্টা করব। প্রথম ক্ষেত্রটি হচ্ছে আজকে মাননীয় সভাপতি সচেতনতা বাড়ানো এবং নৃতাত্ত্বিক উন্নয়নের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা ভূমি ব্যবহারের নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগ সম্ভব করবো মাননীয় সভাপতি, প্রথম। দ্বিতীয়ত যেটি করবো সেটি হচ্ছে মাননীয় সভাপতি পরিবেশ বিধ্বংসী নতুন নতুন যে ধ্বংসাত্মক সংস্কৃতি, যেটি আমাদের মনে এবং মগজে চিরস্থায়ীভাবেই মজ্জাগত হয়ে যায়, সেই সংস্কৃতির থেকে বের হয়ে আসবো। তৃতীয়ত মাননীয় সভাপতি আমরা যেটি করব, উন্নয়নশীল রাষ্ট্রগুলো আমাদেরকে দ্রুত উন্নত হবার এবং পরিবেশকে ধ্বংস করে দ্রুত উন্নয়নের যে স্বপ্নে বিভোর করে রেখে দেয়, সেই দুঃস্বপ্ন থেকে আজকে বিপক্ষ দল বের করে আনবে মাননীয় সভাপতি আমাদেরকে, এবং এই 3টির বাইরে এসে বিপক্ষ দলকে আপনাদেরকে আজকে একটি সমাধান দিবে। আজকে পক্ষ দলের সমাধানের চেয়ে বিপক্ষ দলের সমাধান কেন বেশি গুরুত্বপূর্ণ, একটি শব্দ আজকেই মঞ্চে পরিষ্কার করবো, সেটি হচ্ছে টেকসই মাননীয় সভাপতি। কারণ আমরা মনে করি জনসচেতনতা প্রক্রিয়াটা এমন একটি বৌদ্ধিক প্রক্রিয়া, এমন একটি সচেতনতার প্রক্রিয়া, এমন একটি শিক্ষণের প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটি আপনি যদি সফলভাবে শেষ করতে পারেন, আপনার একেবারে লাইফ টাইমের গ্যারান্টি আপনি দিতে পারেন। মাননীয় সভাপতি, চলে যেতে হবে, চলে যাচ্ছি। আর যতক্ষণ এ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, আর এই জঞ্জাল ছড়াবো সচেতনতা দিয়ে, বোধ দিয়ে, চেতনা দিয়ে। মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। এবার বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ নাগিব মাহফুজ। মাননীয় সভাপতি, অসংখ্য ধন্যবাদ সুযোগ প্রদানের জন্য। আজকে বিপক্ষ দলের কাছ থেকে খুব সুন্দর কবিতা শুনলাম, কিন্তু যে জিনিসটা পেলাম না তা হলো যুক্তি। তারা আজকে এসে আমাকে বলে গেল সচেতনতার অভাবের কথা, কিন্তু সচেতনতার অভাবের কারণে কিভাবে ভূমির অবক্ষয় হচ্ছে একটি বারের জন্য তারা আমাকে একটি উদাহরণ দিয়েও দেখিয়ে গেল না। ঠিক আছে, এবার আমি আপনাকে তাদের যে প্রথম যুক্তি ছিল সচেতনতার অভাব, জিনিসটি একটু বোঝা যায় কীভাবে হয়। লক্ষ্য করুন, আজকে যখন তারা বলে যাচ্ছে যে আমার কৃষক সমাজ সে তো শিক্ষিত না, সে জানে না পরিকল্পনা কীভাবে কাজ করে, আসে আমরা জিনিসটা দেখি। ধান গবেষণা কেন্দ্র এবং কৃষি সম্প্রসারণ অফিস মিলে তাদের যৌথ প্রযোজনায় আমার দেশের 16টি উপজেলায় 300 জন কৃষককে ডাকে এবং তাদের 128 হেক্টর জমি নেওয়ার পরবর্তীতে সেই জমিকে অর্ধভাগ করে তারা বলে যে তুমি অর্ধেক চাষ করবা, তুমি আগে যেভাবে চাষ করতে ওভাবে, আর অর্ধেক চাষ করবা আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছি ওভাবে। পরিণতি হয়েছিল কি মাননীয় সভাপতি, পরিণতি হচ্ছে কি তাদের দেখানো পথ অনুসারে যখন তারা চাষ করে তাদের প্রতি হেক্টরে 600 কেজি করে ফলন বৃদ্ধি পায়। তারা আগে যখন কীটনাশক ব্যবহার করতো 4 বার, সেই জায়গায় তারা এখন কীটনাশক ব্যবহার করছে 1 বার বা সর্বোচ্চ 2 বার, এবং একই সাথে তারা ব্যবহার করছে জৈব সার। অর্থাৎ আপনি যে কৃষককে সচেতন করবেন, সচেতন করাটা আপনার পরিকল্পনার একটি অংশ। আজকে যখন কৃষি মন্ত্রণালয় পরিকল্পনাটা নিয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় সরকারের যে মানুষজন ছিল তাদেরকে যখন বলেছিল যে তোমরা গিয়ে কৃষকদের সাথে কথা বলে জিনিসটা এভাবে তাদেরকে বোঝাও, তখন সচেতনতা মাননীয় সভাপতি তৈরি হয়। অর্থাৎ আমাদের যে পরিকল্পনার অভাব ছিল, অপরিকল্পিত ব্যবহার ছিল, এই জন্য আমার ভূমির অবক্ষয় হচ্ছিল। লক্ষ্য করুন, আজকে তারা আমাকে বলে গেলেন যে কীভাবে আমি খাদ্য নিশ্চিত করব। যে জিনিসটা তারা বুঝতে ভুল করছেন তা হলো কি, আপনার খাদ্য নিশ্চিত করার জন্য আপনার কখনোই এরকম না যে আপনি কৃষিকাজ বন্ধ করে দেবেন। আপনার পরিকল্পনা করতে হবে, কিভাবে পরিকল্পনা করে কাজ করলে আপনি খাদ্য নিশ্চিত করতে পারবেন, তা হলো আপনার পরিকল্পনার অংশ। এই পরিকল্পনা ছিল না দেখে আজকে আপনার ভূমির অবক্ষয় হয়েছে। আরেকটু উদাহরণ দিই মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আপনি যখন আজকে আমার কৃষক যখন লাঙ্গল কিংবা পাওয়ার টিলার দিয়ে কাজ করতে, সে মাটির 2 থেকে 3 ইঞ্চি নিচে আর যেতে পারে না। সমস্যা হচ্ছে কি, মাটির 7 থেকে 8 ইঞ্চি নিচে যদি আপনি যেতে না পারেন, তাহলে আপনি মাটির পুনরুদ্ধার করতে পারেন, অর্থাৎ পুনরায় গুণ ফিরিয়ে আনতে পারেন না। এই কাজটি আপনি করতে পারবেন কখন? করতে পারবেন যখন আপনি ট্রাক্টর ইউজ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে মাননীয় সভাপতি, আমার কৃষক সমাজ যারা কিন্তু গরিব, তারা সহজে কাজটি করতে পারে না। এই জায়গায় যে পরিকল্পনার শুরুতে যে অভাবটা ছিল, অর্থাৎ 2005-6 আগে যখন আমার এই ধরনের পরিকল্পনা ছিল না, তখন আমার কৃষকরা এই কাজগুলো করতে পারতো না। কিন্তু বর্তমানে পরিকল্পনা আসার কারণে আমার সরকার যখন 2020 সালে 3020 কোটি টাকার এবং 56,000 যন্ত্র কৃষকদের দেওয়ার জন্য পরিকল্পনা করে, তার পরবর্তীতে কৃষকরা এই কাজগুলো সহজে করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আগে পরিকল্পনা আপনার ছিল না এবং এই জন্য ভূমি অবক্ষয় হয়েছিল। তারা আজকে আমাকে একটি বারের জন্য দেখিয়ে দিলেন না যে তারা আইনের যে যথাযথ ব্যবহারের কথা বলছেন, যে তার কারণে ভূমি অবক্ষয় কীভাবে হচ্ছে। প্রথম কথা, আইন আসে কোত্থেকে? আইনের নিয়মটা হলো কি মাননীয় সভাপতি, আপনি যখন কোনো একটি পরিকল্পনা তৈরি করবেন, আপনার স্থানীয় সরকার থেকে ডেটা নেবেন, ডেটা নেওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে যখন জিনিসটি আসবে যে আমার এই কাজটি করতে হবে এবং এই পরিকল্পনা অনুযায়ী আমার ফলাফল আনতে হবে, তখন আপনি চিন্তা করেন যে আমার যখন এই পরিকল্পনা সফল করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি, তখন আপনি আইন প্রণয়ন করেন। অর্থাৎ আপনার যে পরিকল্পনা আছে, পরিকল্পনাকে সফল করার জন্য আপনি আইন তৈরি করেছেন। আইন কখনো একা কাজ করতে পারে না। আমরা আপনাকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই যে আপনার যখন পরিকল্পনাগুলো শুরুতে ছিল না কিংবা যথাযথ প্রয়োগ হয়নি, তখন আপনার ভূমি অবক্ষয় হয়েছে। আজকে আমরা আপনাকে বলে গেলাম যে ভূমি অবক্ষয় বলতে বোঝাচ্ছিল লবণাক্ততা বৃদ্ধি, ভূমির গুণাগুণ কমে যাওয়া, কিন্তু একটিবারের জন্য আজকে তাদের থেকে আমি কোনো প্রকার ডাটা পেলাম না যে কীভাবে আসলে তারা
সচেতনতার অভাবের কারণে কাজগুলো করছে, কিংবা কিভাবে তারা উন্নয়নশীল রাষ্ট্রের প্রেক্ষাপটে এই কথাগুলো বলে গেলেন। তারা বলেন উন্নয়নশীল রাষ্ট্রের কথা। আজকের বিতর্কটা মাননীয় সভাপতি পরিবেশ বিপর্যয় নিয়ে না, আজকের বিতর্কের বিষয় হচ্ছে আপনার ভূমির অবক্ষয় হচ্ছে। অর্থাৎ তাদের উচিত ছিল আমাকে দেখিয়ে যাওয়া যে তারা আজকে যে কারণগুলো বললো তা সরাসরি কীভাবে ভূমির অবক্ষয়ের কারণ হচ্ছে। আমি আপনাকে কিছু উদাহরণ দিই মাননীয় সভাপতি, লক্ষ্য করুন। আমার আজকে যখন কৃষি জমি সুরক্ষা এবং ভূমি ব্যবহার আইন, যেটি কিনা প্রণীত হয়েছে 2019 সালে, খসড়া করা হয়েছিল 2011 সালে, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে মাননীয় সভাপতি, এই আইনের পূর্বে আমার দেশের বিভিন্ন যারা শিল্পায়নের জন্য তারা কৃষি জমি অর্থাৎ আবাদি জমির উপর এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করতো। 2019-এর সেপ্টেম্বরে যখন এই আইনটি পাস হয় এবং 2019-এর নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক লীগের সম্মেলনে গিয়ে এই কথাটি বলেন যে আজকে থেকে আমার কোনো প্রকার কৃষি জমির উপর এই ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে না, আমি তোমার জন্য ইকোনমিক জোন তৈরি করেছি, তুমি সেখানে এই ধরনের কাজগুলো করো। এরপরে মাননীয় সভাপতি দেখা গিয়েছে কি হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি জমির উপর যখন সীসার ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি তুলে দেওয়া হয়েছে, গাজীপুরে যেখানে ইটের ভাটা ছিল এগুলো তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনার মাধ্যমে যখন আইন প্রণয়ন করেছেন তখন তা বাস্তবায়নের মাধ্যমে আপনার যে ভূমির অবক্ষয়গুলো হচ্ছিল, অর্থাৎ এই শিল্প কারখানাগুলো থেকে যে বর্জ্যগুলো আসছিল যা আবাদি জমিকে দূষণের শিকার করছিল, এই কাজগুলো বন্ধ হয়েছে। অর্থাৎ আমরা আজকে সরকারি দল হিসেবে পক্ষ দল হিসেবে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আমার যে পরিকল্পনার অভাব এবং যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো যথাযথ বাস্তবায়নের অভাবের কারণে আমার ভূমির অবক্ষয় হচ্ছে। সেই জায়গায় বিপক্ষ দলের উচিত ছিল এসে দেখিয়ে যাওয়া যে আজকে এই একটি মাত্র কারণ আমার পরিবেশ ভূমি অবক্ষয়ের মূল কারণ। তারা তা দেখিয়ে যায়নি, তারা আমাকে শুধু কবিতা শুনিয়ে গেলেন। আমি তাদের থেকে কোনো প্রকার তথ্য পেলাম না যে আসলে জনসচেতনতা কীভাবে কাজটি করছে, এবং তারা এটিও দেখে গেলেন না যে শুধুমাত্র জনসচেতনতা তৈরি করার মাধ্যমে কীভাবে অবক্ষয় রোধ করবে। আমি আপনাকে দেখিয়ে গেলাম যে জনসচেতনতা তৈরি করা কেন পরিকল্পনারই একটি অংশ। অর্থাৎ আপনি যখন পরিকল্পনা তৈরি করছেন তখন আপনি এভাবে তৈরি করবেন যে আমার কৃষক সমাজকে আমার জিনিসটা বোঝাতে হবে, মানুষকে জনসম্পৃক্ত করতে হবে। এই তখন মাননীয় সভাপতি আপনি ওই হিসেবে পরিকল্পনা তৈরি করবেন। অর্থাৎ আপনি প্রপারলি যখন পরিকল্পনা তৈরির মাধ্যমে কাজটি করবেন তখন আপনার ভূমি অবক্ষয় রোধ করতে পারবেন। আপনি পরিকল্পনা ছাড়া কখনো জনসচেতনতা তৈরি করতে পারবেন না। আপনি যখন বিভিন্ন পোস্টার লাগাবেন কিংবা সমাবেশ করবেন এগুলো সব পরিকল্পনার অংশ, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমেই আপনি কাজটি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মামুনুজ্জামান স্নিগ্ধ। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের মঞ্চে পক্ষদল থেকে যে বিষয়টি সবচেয়ে সুস্পষ্ট করা দরকার ছিল সেটি হচ্ছে পরিকল্পনা বলতে তারা আসলে কি বোঝাচ্ছেন। মাননীয় সভাপতি, আজকে বিতর্ক করছি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। ভাবতে অবাক লাগে, আপনি যদি ইতিহাস দেখেন আমরা যে পরিকল্পনাগুলো করেছি সেটি হয়েছে নৃতাত্ত্বিক পরিকল্পনা। সেই জায়গাটিতে আপনি সবসময় পরিবেশকে শোষণ করে উন্নয়ন পরিকল্পনাটি করেছেন, কিন্তু এর বাইরে যে আজকে যে পরিবেশ বান্ধব একটি পরিকল্পনা ছিল যেটিকে আসলে আপনার এই যে বাস্তু সংস্থানিক যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সেই পরিকল্পনার জায়গাটি আজকে যখন পক্ষদল এই বিতর্কে সুস্পষ্ট করে না, সেই জায়গাটিতে বিপক্ষ দল আসলে বিতর্কটি করে যে দেখেন আজকে আমাদের কাছে এই যে মানুষ যে প্রকৃতির উপর রাজত্ব কায়েম করেছে, এই রাজত্ব কায়েম করেছে কেন? প্রথম কথাটি হচ্ছে শুধুমাত্র নৃতাত্ত্বিক উন্নয়নের জন্য, যেখানে তারা পরিবেশকে ভূমিকে শোষণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র নৃতাত্ত্বিক উন্নয়নের বা পরিকল্পনার দিকে গিয়েছে কেন? কারণ হচ্ছে মাননীয় সভাপতি, আজকে যখন তারা পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতি সচেতন নয় সেই জায়গাটিতে মাননীয় সভাপতি দেখেন আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা যখন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যখন আজকে প্রধানমন্ত্রীর কথা বলেন, মাননীয় সভাপতি দুঃখের সাথে আজকে বলতে হয় এক মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় বাংলাদেশের পরিবেশ সম্পর্কে সচেতন, ভূমি সম্পর্কে সচেতন, যার জন্য আমরা সকল কিছু তার আশায় তার বলার উপর নির্ভর করে থাকি। কিন্তু আমার যে তৃণমূল অঞ্চলের মানুষ যারা মাননীয় সভাপতি ব্যক্তিগত পর্যায় থেকে আসলে পরিবেশ দূষণ করছে, ভূমি অবক্ষয়ের জন্য দায়ী, সেই মানুষগুলোকে যদি আজকে প্রধানমন্ত্রী তার ব্যস্ততার কারণে যদি তিনি আজকে নাও বলেন তাহলে তো সেই মানুষটি ব্যক্তিগত পর্যায়ে যে আসলে এই ভূমির অবক্ষয়টি নিয়মিত করেই যায়। আমরা বলছি আপনি যদি সচেতনতার বাস্তবায়ন করতে পারেন, সচেতন করতে পারেন, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান যেটি দিয়েছে আমাদের, আমরা বিশ্বাস করি সেটি টেকসইভাবে বাংলাদেশের 56,000 বর্গমাইলের সুস্পষ্টভাবে বাস্তবায়ন হবে। মাননীয় সভাপতি দেখেন আমরা আসলে কি দেখাচ্ছি। মাননীয় সভাপতি আজকে আপনি যখন পরিবেশ সম্পর্কে সচেতন না হন, অর্থাৎ আজকে উনি বললেন ট্রাক্টর দিয়ে চাষের কথা, সবচেয়ে অবাক লাগে আজকে আপনি যখন একটি জমি ট্রাক্টর দিয়ে চাষ করেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী হিসাবে আমার খুব ভয় হয় ওই জমির যে জীববৈচিত্র্য ছিল, ওই জমিতে যে মাইক্রো অর্গানিজমগুলো
ফসলগুলো ছিল, ওই জমিতে যে কেঁচোগুলো ছিল সেইগুলোকে আপনি নষ্ট করে দেন, কিন্তু এই কেঁচো, এই জীববৈচিত্র্য ওই ভূমির পুষ্টি গুণাগুণগুলো ধরে রাখে। এখন কথা হচ্ছে এই ভূমির পুষ্টি গুণাগুণ আজকে ভূমি অবক্ষয় রোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা ভুল করে। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তার কাছে খুব আশা করেছিলাম তিনি আজকে উপকূলের যে চিংড়ি চাষের কথা বললেন, বাংলাদেশের উপকূলের চিংড়ি চাষের সাথে একটি অঞ্চল ভিত্তিক একটি যোগসূত্র আছে। আপনি যদি এই জায়গাটিতে শুধুমাত্র চিংড়ি চাষটি না করতে দেন তাহলে এইখানে আপনার পরিকল্পনাটি কি, সেই জিনিসটি তিনি যখন আজকে বিতর্কে করেন না, তাহলে আমি ওই উপকূল মানুষের কাছে আসলে টেকসই সমাধানটি দিতে পারি না। মাননীয় সভাপতি, আজকে দেখেন আমরা দেখাই বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইবিএ প্রজেক্ট অর্থাৎ ইকোসিস্টেম বেস অ্যাপ্রোচ, এই জিনিসটি আসলে আমাদেরকে কি বোঝায়? এক, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পুনর্বাসন করা। দুই, বনায়ন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। তিন, জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধি। তার মানে আজকে পরিবেশ অধিদপ্তর এই যে বিতর্ক প্রতিযোগিতা করছে এটিও একটি টেকসই সমাধানের জায়গা শিক্ষার্থীদের কাছে। তার মানে তারা আসলে জনসচেতনতা তৈরি করতে চায়। মাননীয় সভাপতি, বাংলাদেশের ভূমি অবক্ষয় নিয়ন্ত্রণ ও বনায়ন প্রকল্প নিকাপের বাংলাদেশ সরকারের বন অধিদপ্তর কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 2021 সালে যেটিকে গবেষণা পত্রিকায় দেখানো হয়, প্রথম পর্যায়ে প্রকল্পটি সফলভাবে যদি বাস্তবায়ন হতো তাহলে দেশে 20% এলাকা বনভূমি বৃদ্ধি পেত। কিন্তু সবচেয়ে সমস্যাটি যেটি হয়, কিছু স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এখানে নিশ্চিত করা যায়নি। প্রশ্ন হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর কেন আসলে অংশগ্রহণটি নিশ্চিত করা যায়নি? কারণ ওই যে ব্যক্তিগত পর্যায় থেকে আজকে যদি পরিবেশ দূষিত হয়, আজকে যদি ভূমিকে আমরা নষ্ট করে দিই তাহলে আমরা ভূমিকে বাঁচাতে পারবো না, এই জিনিসটি সম্পর্কে সচেতন নয়। মাননীয় সভাপতি, বাংলাদেশে একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়টি হচ্ছে নদীকে জীবন্ত সত্য বলে আমাদের হাইকোর্ট ঘোষণা করে। প্রকৃতি, ভূমি, মাটি যে কথা বলে, মাটি যে নষ্ট হয়ে যাচ্ছে, মাটির যে কান্না আছে, এই জিনিসটি যদি আপনি বৌদ্ধিক জায়গা থেকে বুঝতে না পারেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও আপনি আসলে অনেক বিতর্ক করবেন কিন্তু ভূমির অবক্ষয়কে রোধ করতে পারবেন না। মাননীয় সভাপতি, আজকে দেখেন ভূমি মন্ত্রণালয়ের যে জেনিং প্রকল্প আছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি নীতি, আজকে যখন কৃষি জমি সুরক্ষার আইন প্রণয়ন, এই সকল কিছু হলেও আসলে আইনের বাস্তব প্রয়োগটি আমরা কেন দেখছি না? কেন আমরা আসলে আইনের বাস্তব প্রয়োগের জন্য ওই পুলিশের উপর বসে থাকি, আইন বাস্তবায়নকারী সংস্থার উপর বসে থাকি? আমি ব্যক্তিগত পর্যায়ে যখন দেখি যশোরের একজন মানুষ যখন 3 লক্ষ তাল গাছ লাগায়, আজকে ওই ভূমি কেন্দ্রিক যখন নতুন নতুন জীববৈচিত্র্য তৈরি হয়, তখন আমাদেরকে সত্যি ভাবাই এই জনসচেতনতায় আসলে আপনার ভূমির অবক্ষয়টি রোধ করতে পারে। মাননীয় সভাপতি, আজকে দেখেন আমরা দেখি যখন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো, যেই প্রকল্পগুলোতে আপনি দেখেন সবচেয়ে উচ্চবিলাসী রেল প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার যে লাইনে, যেখানে আপনি 27 কিলোমিটার এলাকা জুড়ে যে 3টি সংরক্ষিত এলাকার বন আপনাকে কাটতে হবে, আপনি যদি আজকে নৃতাত্ত্বিক শুধুমাত্র উন্নয়নের পরিকল্পনা বাদ দিয়ে 15 সেকেন্ডে শেষ করব, তাহলে মাননীয় সভাপতি আমরা বিশ্বাস করতাম আমাদের ভূমি আসলে রক্ষায় পেত। তাই সবশেষে বলবো মাননীয় সভাপতি, এখনো সময় আছে বাঁচাতে মাটিকে, প্রকৃতির সঙ্গে মিলে সুন্দর করি এই পৃথিবীকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। প্রতিযোগিতার এই পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষদল অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দলনেতা মোমেন তাজওয়ার মমিতকে। খুব খারাপ লাগছে যে একই সাথে আপনি বলছেন যে বাংলার কৃষক গরিব, তাদেরকে সাহায্য করা দরকার, তাদের উপরই দায় চাপাচ্ছেন যে কেন তারা গাছ লাগাচ্ছে না, তাদের উপরই দায় চাপাচ্ছেন যে কেন তারা অশিক্ষিত, তারা জানে না ভূমিতে কি করতে হবে, তাদেরই সকল দোষ। যেখানে কিনা আমরা স্যুটকোট পরে শিক্ষিত হয়ে আমাদের কাজ ছিল আজকে পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে জনসচেতন করা, তাদেরকে রিসোর্স দেওয়া। আমরা আমাদের দোষটা না নিয়ে আমরা আজকে সকল দোষ চাপাচ্ছি আমাদের এই গরিব এবং আমাদের এই কৃষকদের উপরে যে তারা কেন করতে পারছে না। আমি বিষয়টা একমত হতে পারি না মাননীয় সভাপতি। আজকে আমরা বিশ্বাস করি আজকে পক্ষ দলের যে বক্তব্য, সেখানে আমি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে তারা দুজন মানুষকে দায়ী করছে। এক হচ্ছে এই যে যারা মাঠ পর্যায়ে কৃষক, যারা তৃণমূল পর্যায়ে আছে। দুই, এই সাধারণ মানুষদের, যে আমরা আসলে ঠিকমতো কোনো কিছু করতে পারছি না। আসুন আমরা দেখাই যে কিভাবে আসলে আমাদের জনগণকে যদি আমরা সঠিক পরিকল্পনা দিই তাহলে তারা আসলে ঠিকভাবে সেটিকে বাস্তবায়নে সাহায্য করবে। তারা বলছে যে দিন শেষে দেখুন অনেক সময় আমরা সরকারের অনেক পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিতে চাই না। কেন? কারণ আমরা জনসচেতন না। একটা সহজ প্রশ্ন করি, ডেল্টা প্ল্যান 2021 যখন আমরা বলছি যে না আমরা জনগণকে, আমরা কৃষককে প্রণোদনা দিব, আমরা তাদেরকে রিসোর্স দিব, আমি ঠিক বুঝতে পারছি না কেন একজন কৃষক বেঁকে বলবে যে না আমি আসলে আপনার প্রণোদনা চাই না, না আমি আসলে আপনার কাছ থেকে কোনো ধরনের রিসোর্স চাই না। যেখানে আমার নিজের লাভ হবে পরিকল্পনা মাফিক, তাহলে আমি কেন নিব না? এটার যথোপযুক্ত আমি কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এক। দুই, তারা বারবার বলছে যে দেখুন আসলে ব্যক্তি পর্যায়ে আমরা অনেক সময় সচেতন
সচেতন হতে চাই না। ব্যক্তি পর্যায়ে আমরা সচেতন হতে চাই না, এটার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদেরকে কখনো পরিকল্পনা মাফিক জানানো হয় না। আপনাকে একটা সহজ ব্যাখ্যা দিই। যখন বাল্যবিবাহ আইন যখন হচ্ছে যে আমরা করার চেষ্টা করি, একটা সময় কিন্তু আমাদের সমাজে এই বিষয়টাকে আমরা খুব সহজভাবে মেনে নিতাম যে না, একটা মেয়ে কলেজে ওঠার আগে স্কুল পর্যায়ে থেকে বিয়ে দিতে হবে। এই বাল্যবিবাহ সম্পর্কে যখন জনসচেতনতা সৃষ্টি করা হলো, আইন প্রণয়নের আগে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এবং একই সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হলো, যেন এটি একটি সামাজিক পর্যায় থেকে আমরা পরিবর্তন আনতে পারি। এই যে আমরা আজকে বিতর্কটা করছি, আমরা কিন্তু ঠিক একই পরিকল্পনার একটি অংশ, যে আমাদের আজকে একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এর অর্থ হচ্ছে জনসচেতনতা আমরা যখনই সৃষ্টি করতে চাই ম্যাস লেভেলে, বা আমরা যদি বলি সকলকে আমরা এর মধ্যে আনতে চাই, তাহলে অবশ্যই এটি সরকারি পর্যায় থেকে, অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে একটি পরিকল্পনার অংশ হতে হবে। ভূমির অপরিকল্পিত ব্যবহার যখন আমরা বলি, আমরা এটাই বলছি যে আমাদের পরিকল্পনার অভাব রয়েছে। আসুন আপনাকে দেখাই যে সব ক্ষেত্রে আমাদের পরিকল্পনার অভাব নেই। আমরা যে সকল পরিকল্পনা আপনারা নিয়েছেন তাদের কারণে আমরা কী ধরনের আসলে সুবিধা পেয়েছি। 2021 সালে বাংলাদেশ ডেল্টা প্ল্যান, 2015 সালে বাংলাদেশ অভিযোজন পরিকল্পনা থেকে আমরা 2000 বর্গ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে উর্বরতা বৃদ্ধি করতে পেরেছি। অর্থাৎ এই পরিকল্পনা যদি না নেওয়া হতো তাহলে আরও সমস্যা হতো। দ্বিতীয়ত, আমরা 1200 বর্গ কিলোমিটার খাল খনন করতে পেরেছি। সপ্তম অধিবার্ষিক পরিকল্পনার আন্ডারে আমরা মাস্টার প্ল্যান এবং টেকসই প্রযুক্তি জাতিসংঘ থেকে নিয়ে সেখানে গবেষণা করেছি, যার কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সার বিতরণ কার্ড দেওয়ার মাধ্যমে আমরা LDN এর উদ্দেশ্যে প্রায় 54,000 কৃষককে সঠিক সার কিভাবে ব্যবহার করতে হবে, যে তারা বলছে না জনসচেতনতা নেই, এক্স্যাক্টলি কী ধরনের সার ব্যবহার করলে 33% খাদ্য উৎপাদন সম্ভব ছিল, তা আমাদের এই পরিকল্পনার কারণে আজ কৃষক জানতে পেরে খাদ্য উৎপাদন বাড়াতে পেরেছে, ভূমির অবক্ষয় রোধ করতে পেরেছে। এর অর্থ হচ্ছে আমাদের পুরোটাই এই পরিকল্পনার অংশ। 1961 সালে যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, যদি এই কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হতো তাহলে বন্যা, খরা সহনশীল জাত, BRI 5152, বিনা 11-12 কিংবা লবণাক্ত ভূমিতে সূর্যমুখী চাষ করার যে পরিকল্পনাগুলো পরবর্তীতে সরকার এবং স্থানীয় সরকার কিংবা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন মন্ত্রণালয় নিয়েছে, এগুলো কখনই নেওয়া সম্ভব হতো না। কারণ আমাদের এই গবেষণার জন্য যে পরিকল্পনা নিতে হবে, একটা ইউনিভার্সিটি বানাতে হবে, এগুলো সবই কিন্তু পরিকল্পনার অংশ। আমরা বিশ্বাস করি এগুলো প্রত্যেকটাই দরকার ছিল, নাহলে কিন্তু আমাদের কোনোভাবেই আজকে আমাদের ভূমির যতটুকু অবক্ষয় আমরা রোধ করতে পেরেছি আমরা সেটাও পারতাম না। সবশেষে চলে আসি, আমরা একটা ভিয়েতনামের এক্সাম্পল দিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আসলে ভিয়েতনাম ঠিকই 1989 সালে খাদ্যের ক্ষেত্রে তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে। কি কি করেছে তারা? প্রথমত, আমরা অনেক সময় মনে করি পরিকল্পনা মানে শুধুমাত্র হচ্ছে ভূমি নিয়ে কাজ করা, না। আপনি ঠিক কিভাবে বন্যা ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে পরিবেশ অধিদপ্তর একসাথে কোলাবোরেশন করবে কিংবা তারা একসাথে কাজ করবে, সেটিও পরিকল্পনার একটি অংশ। কারণ আপনি বলছেন কৃষককে যে আপনি তো সচেতন না, এই জন্য আপনি ঠিকই এখন এই জায়গায় ঠিকমতো সেচ দিতে পারছেন না, কিন্তু অথচ আপনার যে অন্যদিকে পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে তারা কিন্তু এখানে খাল খনন করতে দেয়নি। তাহলে সমস্যাটা এই জায়গায় যে আপনি যখন পরিকল্পনা মাফিক তাকে খাল খনন করে দিবেন এবং তার কারণে যখন বন্যা সহনশীল জাত তাকে হচ্ছে যে ঠিকই আবার কৃষি মন্ত্রণালয় দিবে, ওদিকে বন মন্ত্রণালয় যখন ঠিকই চেষ্টা করবে যেন বন কাটা না হয়, তখন এই পরিকল্পনাগুলো যখন আপনি একসাথে কোলাবোরেশন করে করবেন, তখন দেখা যাবে আসলে কৃষকের কাছে সকল ধরনের রিসোর্স পৌঁছেছে, সকল ধরনের জ্ঞান পৌঁছেছে, যার কারণে সে ঠিকই হচ্ছে ভূমিটাকে রক্ষণাবেক্ষণ করতে পারছে। এর অর্থ কি? ভিয়েতনাম এই কাজটা অনেক আগে করেছে, যার কারণে 1989 সালে কিন্তু তারা ঠিকই কাজটি করতে পেরেছে। শুধু সেটাই না, ভিয়েতনামে আরেকটা কাজ করা হয়, দেখুন পরিকল্পনা কত সুন্দর। তারা ঠিকই প্রত্যেকটা স্থানীয় পর্যায়ে কৃষি ক্লাব গঠন করেছে। আমাদের দেশের কৃষক তো গরিব, 15 সেকেন্ড সময় চেয়েছি, খুব সুন্দর একটা কথা। আমাদের দেশের কৃষক তো গরিব, তাদেরকে তো আমরা স্বল্প ঋণ দিই। ওখানে কৃষি ক্লাবগুলো সকল ধরনের কৃষকের পারিবারিক সমস্যা থেকে শুরু করে কি ধরনের বীজ দিতে হবে, কি ধরনের কীটনাশক দিতে হবে, প্রত্যেকটা কাজ করে। এই পুরো পরিকল্পনাটা কিন্তু সরকার থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সুন্দর মতো একটা পরিকল্পিত আইনের মাধ্যমে, একটা পরিকল্পিত নীতিমালার মাধ্যমে হয়েছে। বিশ্বাস করি বাংলাদেশে যখন আমরা একই নীতিমালা আনতে পারবো, একই ধরনের পরিকল্পনা আনতে পারবো, আমাদের ভূমিও আবার সুজলা সুফলা হবে। ধন্যবাদ। এবার প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখবেন বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সিফাত হোসেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্কের এই পর্যায়ে এসে আমাদের বিতর্কের বিষয়টা আবার পড়া উচিত। ভূমির অপরিকল্পিত ব্যবহারই ভূমির অবক্ষয়ের মূল কারণ। আজকে আমরা কোনো একমাত্র কারণ খুঁজছি না যে ভূমির অবক্ষয়ের একমাত্র কারণ কোনটি, আমরা আজকে মূল কারণ খুঁজছি। বিপক্ষ দল কিন্তু একবারও বলেনি যে অপরিকল্পিত ব্যবহারের কারণে ভূমির অবক্ষয় হচ্ছে না। বিপক্ষ দল বলছে যে এটি মূল কারণ না, কারণ আপনার শেকড়ে আরেকটি কারণ আছে। শেকড়ের কারণটি হচ্ছে জনসচেতনতার অভাব। কিভাবে? খুবই সহজ ভাষায় বোঝানো যাবে। ধরুন আমি একজন কৃষক, আমি এটি জানি না যে আমি যদি এখন কীটনাশক ব্যবহার করে বাম্পার ফলন ফলাই, আমার পরবর্তী প্রজন্ম এই জমি থেকে অনেক কম আবাদযোগ্যতা পাবে, এটি আমি জানি না।
কিন্তু আমি সাময়িকভাবে আমার লাভ হবে দেখে আমি ওই কীটনাশকটি ব্যবহার করছি। এই যে আমার সচেতনতার অভাবে অপরিকল্পিত ব্যবহারটা করলাম, তাহলে মূল কারণ কোনটি, গোড়ার কারণ কোনটি? শিকড়ের কারণটি হচ্ছে আমার ওই সচেতনতার অভাব। এই কারণে আমি অপরিকল্পিত ব্যবহার করছি। কারণ আমার সামনে সারের দোকানদার আমাকে বলেছিল যে এই সারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে খুবই বাম্পার ফলন পাবেন, এই কীটনাশকটি যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো ফসল হবে। কিন্তু তিনি আমাকে বলেননি যে এই কীটনাশক ব্যবহার করলে 30 বছর পর, 40 বছর পর, 50 বছর পর আমার পরবর্তী প্রজন্ম এই জমি থেকে আর আবাদযোগ্যতা পাবে না। এটি হচ্ছে আজকে বিপক্ষ দল আপনাকে বুঝাতে চেয়েছে। কিন্তু আজকে পক্ষদল আপনাকে কি বুঝাতে চেয়েছে? পক্ষদল আপনাকে বুঝাতে চেয়েছে ধোঁয়াশাপূর্ণ একটি বক্তব্যের মাধ্যমে যে পরিকল্পনা দিয়ে সব কিছু হয়ে যাবে। আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম, কোনো প্রশ্নের উত্তর আসেনি। শেষে একটি প্রশ্ন করে যাই, সেটি হচ্ছে 17 কোটি থেকে 18 কোটি জনসংখ্যার এই দেশে আপনি যদি পরিকল্পনা মাফিক কাজ করতে চান তাহলে কি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আপনি কোটিতে কোটিতে নিয়োগ দিতে পারবেন? পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটিতে কোটিতে নিয়োগ দিতে পারবেন? পারবেন না। প্রত্যেক জমির সামনে গিয়ে আপনি সিপাহী নিয়োগ করে দিতে পারবেন? পারবেন না। মানে ব্যক্তি পর্যায়ে যদি আপনি পরিবর্তন আনতে চান অবশ্যই জনসচেতনতার মাধ্যমে আনতে হবে, কারণ প্রত্যেক জমির সামনে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা দাঁড়ায় থাকতে পারবে না। তাই ওই ব্যক্তি পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে এই ধরনের আমূল পরিবর্তন কখনো আনা সম্ভব হবে না। বাংলাদেশ ল্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি তথ্য মতে জানা গেছে যে কৃষক যারা আছেন তৃণমূলের, তারা ওই তথ্যটি জানেন না যে ওই কীটনাশক ব্যবহারে 30 বছর পরের প্রভাবটি কীরকম। এরকম কৃষকের সংখ্যা 70 ভাগের অধিক। তাহলে আমরা কখনো কৃষককে ওই দায়টি দিচ্ছি না, আমরা চাচ্ছি কৃষককে জনসচেতন করা হোক। জনসচেতনতার এই যে অনেক বড় প্রকল্প, এই বড় প্রকল্পকে আপনি পরিকল্পনার মধ্যে নিয়ে গেলে কি হবে? সেটি মনোযোগ হারাবে। যখন সেটি মনোযোগ হারাবে তখন আপনি যে এই যে গণজাগরণ করে তুলতে চাচ্ছিলেন, অনেক বেশি জনসচেতন করতে চাচ্ছিলেন, সেটি আর হবে না। তারা বলেছেন যে আইন থাকলে, আইন পরিকল্পনা মাফিক চললে অনেক সুন্দরভাবে সব কিছু হবে। ডেইলি স্টারের জানুয়ারি 2023 সালের একটি প্রতিবেদনে বলা হয় যে তখনকার যে সংসদ অধিবেশন চলছিল ওইখানে একটি সংসদ সদস্যের প্রশ্ন আসে, কার প্রতি? বন পরিবেশ জলবায়ু মন্ত্রী শাহাবুদ্দিনের প্রতি, যে হচ্ছে এত বেশি পরিমাণে ইটভাটা অবৈধ কেন। তিনি বলেছেন যে আমরা গত 2022 সালে দেখেছি যে মোট ইটভাটা 7,881, যার মধ্যে 4,633টি ইটভাটাই অবৈধ। এখন কথা হচ্ছে যদি পরিকল্পনা মাফিক চলার মাধ্যমেই সব কিছু অর্জন করা সম্ভব হতো তাহলে 60 ভাগ ইটভাটা কেন অবৈধ হবে? এখানে কি মন্ত্রণালয়ের ইচ্ছা নেই? অবশ্যই ইচ্ছা আছে। সরকারের ইচ্ছা নেই? অবশ্যই ইচ্ছা আছে। সবারই সদিচ্ছা আছে। কিন্তু কিসের ঘাটতি আছে? ব্যক্তি পর্যায়ে সচেতনতার ঘাটতি আছে এই জায়গায়। যদি ওই জায়গায় ব্যক্তি পর্যায়ের সচেতনতা থাকতো তাহলে ওই ইটভাটার মালিক বুঝতো যে ওই ইটভাটা দিয়ে আমি এই জায়গায় সাময়িক লাভবান হলেও আমার পরবর্তী প্রজন্ম লাভবান হবে না, আমার পরিবার লাভবান হবে না, হয়তো আমার ছেলে আমার মেয়ে ওই জায়গায় মারা যেতে পারত। তাই আমরা মনে করি যে আপনি যদি গণজাগরণ করতে না পারেন, জনসচেতন না করতে পারেন, আপনি অনেক বড় প্রকল্প নেবেন কিন্তু সেটি তেঁতুলিয়ার কৃষকের কাছে পৌঁছাবে না, টেকনাফের কৃষকের কাছে পৌঁছাবে না। যদি পৌঁছাতে চান আপনাকে কি করতে হবে? জনসচেতনতামূলক কার্যক্রমগুলো নিতে হবে। কীরকম? 2009 সাল থেকে 6টি ক্যাটাগরিতে পরিবেশ পদক দেওয়া হচ্ছে। এই পরিবেশ পদক কেন দেওয়া হচ্ছে? বা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াইল্ড লাইফ অ্যাওয়ার্ড দিচ্ছেন, কেন দিচ্ছেন? কারণ তিনি চাচ্ছেন মানুষজন স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ নিয়ে কাজ করুক, ভূমির পুনর্দখল যেন হয়, ভূমি যেন আমরা আবার পুনরুদ্ধার করতে পারি সেটা নিয়ে কাজ করুক। এই জন্য এই সকল পদক দেওয়া হচ্ছে। সবাই জানে সদিচ্ছা থাকলেও সম্পদগত কারণে বা জনবলের কারণে প্রত্যেক জনের কাছে জনে জনে গিয়ে ওই সচেতনতা বা ওই যে নীতি, ওই যে আইন পৌঁছে দেওয়া সম্ভব না। এই সকল পদকের মাধ্যমে সচেতনতা তৈরি করা সম্ভব, যে সচেতনতা ব্যক্তি পর্যায়ে আপনাকে আমূল পরিবর্তন এনে দেবে। ধন্যবাদ। সুধীমণ্ডলী, প্রতিযোগিতার এ পর্যায়ে উভয় পক্ষের যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের এ পর্যায়ে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দলের দলনেতা মোমেন তাজওয়ার মমিতকে। বিতর্কের ক্রান্তিকালে এসে আমি বুঝতে পারলাম যে আসলে বিপক্ষ দলের সব কিছুই ফাঁকা বুলির মতো, যে আসলে আমরা সব কিছুই শুধু জনসচেতনতার উপরে চাপিয়ে দিব। এই জনসচেতনতা কি? জনসচেতনতা তারা একবার বলছে যে না আসলে আমি পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করব, একবার তাদের কাছে জনসচেতনতা হচ্ছে কৃষক জানে না যে কোন কীটনাশক ব্যবহার করতে হবে,
আসলে যে জনসচেতনতা কি সেটা নিয়ে তারা নিজেরাই ধোঁয়াশায় আছে। চলুন, তারা বারবার দাবি করছেন যে আমি একটা পরিকল্পনা নিলে সেটি তেঁতুলিয়ার কৃষকের কাছে পৌঁছাবে না। আপনাকে একটু বুঝাই যে আসলে কীভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রথমত, আমাদের এই যে পরিবেশ অধিদপ্তর আছে তারা একমাত্র গোষ্ঠী না যারা কিনা টেনে কাজ করে। মন্ত্রণালয় থেকে প্রথমে একটি পরিকল্পনা গ্রহণ করা হয় যে না, আমি 21 সালের মধ্যে 2030 সালের মধ্যে এই কাজটি করব। তারপর তাদের জন্য সংশ্লিষ্ট স্থানীয় যে সরকার আছে তাদের কাছে আস্তে আস্তে এই মন্ত্রণালয়ের সাথে তারা যোগসাজশ করে। যেমন আমি বীজ বিতরণ করতে চাই, পরিবেশ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় যত আমাদের মাননীয় মন্ত্রীরা আছেন কিংবা সচিব যারা আছেন তারা তো আর যে বীজ বিতরণ করেন না, তারা প্ল্যানিং করেন। তারপরে যে স্থানীয় সরকারের মাধ্যমে আমরা বীজ বিতরণ করি, তারপরে আমরা কি এই ইউনিয়ন পর্যায়ে যে আমরা সেগুলোকে আবার হচ্ছে যে তদারকি করি। এই সবগুলো কাজের জন্য আমাদের একটা চেইন অফ কমান্ড, একটা ব্যুরোক্র্যাটিক প্রসেস আছে যার মাধ্যমে আমরা প্রত্যেককে এই পরিকল্পনার অংশে আনার চেষ্টা করি। এভাবে একটি দেশ চলে, এভাবে একটি আইন প্রণীত হয়, এভাবে একটি পরিকল্পনা মাফিক আমরা কাজ করি। এর অর্থ হচ্ছে প্রথম দাবি করা যে তেঁতুলিয়ার কৃষকের কাছে এই তথ্য যাবে না বা এই রিসোর্স পৌঁছাবে না, এটা ভুল কথা। দ্বিতীয়ত, যদি আমি ধরেও নেই যে তেঁতুলিয়ার কৃষকের কাছে এই তথ্য যাচ্ছে না বা এই বীজটি পৌঁছাচ্ছে না, তাহলে সেটিও পরিকল্পনার প্রয়োগের অভাব, যা কিনা আমাদেরই পরিকল্পনার বা অপরিকল্পিত ব্যবহারেরই একটা অন্য ভাষা মাত্র। তাহলে আমরা বিশ্বাস করি, প্রথম কথা, যখনই আমরা বলছি যে মানুষ আসলে জনসচেতন না, আমরা বিশ্বাস করি জনসচেতনতা তৈরি করাটাই পরিকল্পনার একটি অংশ ছিল। দ্বিতীয় আরেকটি জায়গায় বলবো তারা আমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে দেখুন, আপনি হয়তো বা এখন দেখছেন 60% বা 60% ইটের ভাটা হচ্ছে অবৈধ, এবং ইটের ভাটা অবৈধ কেন, এটা নিয়ে তাদের খুব বড় একটা প্রশ্ন। আসুন একটি যে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান দেওয়ার প্রসেসটা আপনাকে ব্যাখ্যা করি। আপনি চাইলেই আজকে একটা হঠাৎ করে ইটের ভাটা দিতে পারেন না। আপনাকে প্রথমত মন্ত্রণালয়ে যেতে হবে, আপনার এই প্রজেক্টটাকে সাবমিট করতে হবে। একটা মন্ত্রণালয় না, আপনাকে রাজুকে যেতে হবে, সিটি কর্পোরেশনে যেতে হবে, আপনাকে পরিবেশ মন্ত্রণালয়, বন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, আপনাকে সবার কাছে যে সবগুলো থেকে পাশ করে এসে তারপরে আপনি একটা মার্কেট, আপনি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, আপনি একটা শিল্প দিতে পারবেন। যদি আপনি আজকে এটা বলে থাকেন যে এই প্রত্যেকটা জায়গায় দুর্নীতির কারণে তারা আসলে পাশ কাটিয়ে অবৈধভাবে দিয়ে দিচ্ছে, তাহলে আমরা বিশ্বাস করি প্রথমত আমাদের পরিকল্পনাগুলো যেগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি, যেটা আমাদেরই কথা। এক। দুই, যদি আমি এটাও ধরে নিই যে আসলে এগুলো অবৈধ হচ্ছে, খেয়াল করে দেখুন পরিকল্পনা বা আইনের মধ্যে এটিও পড়ে যে আপনি প্রত্যেক 5 বছর 10 বছর পর পর বা প্রত্যেক সময়ে যে স্থানীয় সরকার বা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপনার অন্যান্য সকল মন্ত্রণালয় যে এখানে অডিট করবে, ওইখানে যে জরিপ চালাবে, যার মাধ্যমে তারা বের করবে যে আদৌ সঠিক কাজটি হচ্ছে কিনা। এর মানে হচ্ছে তদারকি করাটাও আপনার সকল পরিকল্পনারই অংশ। আপনি যখন 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, আপনি যখন প্রত্যেকবার আপনি আবাদি জমির কথা বলছেন যে আবাদি জমি আপনি বাড়াবেন আপনার বিভিন্ন প্ল্যান, আপনার বিভিন্ন পরিকল্পনায়, তখন কিন্তু আপনি জরিপ করছেন, আপনি দেখছেন আপনার আবাদি জমিতে কোন ধরনের শিল্প কারখানাগুলো আছে। অর্থাৎ তখন যে আপনি শিল্প কারখানাগুলোকে এখান থেকে সরাচ্ছেন, সেটি খোদ একটা পরিকল্পনার অংশ, যেটি কিনা আমরা বিশ্বাস করি জনসচেতনতা কখনোই করতে পারতো না, বরং পরিকল্পনার কারণে, আইন প্রণয়নের কারণেই শুধুমাত্র আপনার এটি সম্ভব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোমেন তাজুয়ার মমিদকে। এর মাধ্যমে পক্ষ দলের বক্তব্যের অংশটুকু শেষ হলো। এবার আমাদের যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সিফাত হোসেনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। একেবারে শেষ লাইন থেকে আসি। তিনি বললেন পরিকল্পনা ও আইন প্রয়োগের মাধ্যমেই আমাদের এই যে সমস্যার উত্তরণ সম্ভব। অনেক আইন আছে বাংলাদেশে, জাতীয় ভূমি ব্যবহার নীতি 2001, ভূমি অপরাধ প্রতিকার আইন 2023, বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন 2010, ভূমি সংস্কার আইন, বাংলা জীববৈচিত্র্য আইন 2017, জাতীয় পরিবেশ নীতি 2018, আরও অনেক নীতিমালা আছে। আইনের গঠনগত দিক থেকে কি কোনো ত্রুটি আছে? না। অধিদপ্তরের কাজের কি কোনো ত্রুটি আছে? না। সরকারের সদিচ্ছার কোনো অভাব আছে? না। তৃণমূলে পৌঁছানোর ইচ্ছা আছে? অবশ্যই আছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে বিতর্ক করছেন। আপনি দাঁড়িয়ে বিতর্ক করছেন বাংলাদেশে, যেখানে ঘনবসতিপূর্ণ একটি দেশ। তাই মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারের উপর আপনি দায় চাপিয়ে বসে থাকতে পারবেন না। কারণ যেই বিষয়টা নিয়ে আপনি বিতর্ক করছেন সেই বিষয়টি দেখতে পাচ্ছেন ব্যক্তি মালিকানাধীন অনেক জায়গায় থাকে। ওই ব্যক্তি যদি ভূমির অবক্ষয়ের ক্ষতিগুলো নিজে অনুধাবন করতে না পারে, তাহলে সে ব্যক্তি পর্যায়ে ভূমির অবক্ষয় রোধে কাজ করবে না। সহজ ভাষা, যদি আমি না বুঝতে পারি যে কোন জিনিসটা হলে আমার ভূমির ক্ষয় হবে, তাহলে আমি কেন কাজ করব?
এই সচেতনতাটুকু তার মধ্যে দরকার, ওই বোধোদয়টুকু তার মধ্যে দরকার। যদি যে ইটভাটা করছে সে যদি এটি বুঝতে পারতো যে এটির পরবর্তীতে ইটভাটা ছাড়া কোনো প্রকার যোগ্যতা থাকবে না, তাহলে তিনি হয়তো ওই ক্ষয়ক্ষতির হিসাবটা করতেন। কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন যে ইটভাটা যদি সরেও যায়, একসময় যদি শিল্পের এই জায়গা থেকে স্থানান্তর হয়, পরবর্তীতে আমি হয়তো ধান করব, কিন্তু তিনি হয়তো এটা বুঝতে পারছেন না যে ইটভাটার পরবর্তীতে ওই জায়গায় আবাসযোগ্যতা থাকবে না। কিন্তু ওই ভূমির মালিক হিসেবে আমি যদি বুঝতে পারতাম যে আবাসযোগ্যতা থাকবে না, আমি ওই জায়গায় সচেতন হিসেবে দাঁড়িয়ে যেতাম। তাদের সব কথাগুলো কি মূলক? তাদের সব কথাগুলো প্রতিকারমূলক, যে এই জিনিসগুলো ঘটবে, এই জিনিসগুলোর প্রতিকারে কি করতে হবে। আমরা বলেছি প্রতিরোধমূলক কাজ করতে হবে আপনাকে। তাহলে প্রতিরোধমূলক কাজ আপনি কেন্দ্রে বসে করতে পারবেন না, প্রতিরোধমূলক কাজ প্রত্যেকটা ভূমি মালিকের করতে হবে। তাই প্রত্যেকটি ভূমি মালিক ব্যক্তি পর্যায়ে সচেতন হলেই আপনি ব্যক্তি পর্যায়ের ওই রূপরেখাটা আমূল পরিবর্তন করতে পারবেন। তারা আমাকে এই পর্যন্ত কোনো বিকল্প দেখিয়ে যেতে পারেনি যে তৃণমূল পর্যন্ত আপনি কিভাবে পৌঁছাবেন, এবং গত 40 বছরে কেন এই যে ভূমির ক্ষয়গুলো হয়ে আসছে। আপনি অন্যান্য মন্ত্রণালয়, অন্যান্য অধিদপ্তরের কথা দেখেন, জনসচেতনার মাধ্যমে বাংলাদেশে কি করা গেছে। একসময় বাংলাদেশে কলেরাতে, মহামারীতে মানুষ মারা যেত। মিনা কার্টুন দেখিয়ে যদি কলেরা মহামারী ঠেকানো যায়, তাহলে অবশ্যই ওই জমির জন্য সচেতনতা গিয়ে বা সচেতনতা বাড়ায় এই ধরনের পরিবর্তন সম্ভব। এই জন্যই আজকে বিতর্ক হচ্ছে, এই জন্যই আজকে 11তম বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, 50তম না। কারণ হচ্ছে ওই যে সচেতনতার দিকগুলো আস্তে আস্তে এসেছিল এবং আসছে, এটি চলবে আশা করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ বিশ্ব পরিবেশ দিবস 2024-এর উপলক্ষে আয়োজিত 11তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতার উভয় পক্ষের বক্তব্য শুনলাম। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় এই দিনটিকে একটি বিশেষ মাত্রা যোগ করেছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সাথে সংযুক্ত হলেন। পরিবেশের বিভিন্ন প্রসঙ্গ এবং অনুষঙ্গ নিয়ে উপস্থাপনা, খণ্ডন এবং যুক্তিতর্কের মাধ্যমে এই জ্ঞান চর্চার সুযোগকে প্রসারিত করবে বলে আমরা মনে করি। আমাদের বিশ্বাস, পরিবেশ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ বিষয় শুধু জানা নয়, যুক্তিতর্কের মাধ্যমে যথার্থতা উদ্ঘাটন, উন্মোচন এবং অনুধাবনের ক্ষেত্র সৃষ্টি হয়। এই বিতর্ক একান্তই প্রয়োজন, কারণ বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে এই নবীন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে আগামী দিন আসীন হবেন। তারা তাদের নিজের চিন্তার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন, এই প্রত্যাশা আমাদের থাকছে। যাই হোক, আমার কাছে আজকে ফলাফল চলে এসছে। প্রথমেই আমি উভয় দলের বিতার্কিকদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আপনাদের সক্রিয় অংশগ্রহণের জন্য, প্রাণবন্ত অংশগ্রহণের জন্য। বিজ্ঞ বিচারকদের রায়ে আজকের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার বিচারে বিজয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের এই আমাদের যে 6 জন বক্তা চমৎকার উপস্থাপনা করলেন, তাদের মধ্যে বিজ্ঞ বিচারকদের রায়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মোমেন তাজওয়ার মোমেদ। আমরা এই আয়োজনে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সমস্ত সহকর্মীদের প্রতি তাদের চমৎকার সহযোগিতার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ আমাদের সমস্ত বিতার্কিক দলকে যারা অংশগ্রহণ করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যারা চমৎকারভাবে এটিতে সহযোগিতা করেছেন। বর্তমান আগামী প্রজন্মের জন্য দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত, সুন্দর ও টেকসই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য সকলের সম্মিলিত ও সচেতনতাই কামনা করে আজকের বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।